প্রসিডিওর অফ পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে আমাদের শ্রম আইনে, যেখানে আমাদের বেসিক্যালি জব সেপারেশনের যে 7টা মুড আছে, এই জব সেপারেশনের 7টা মুডের মধ্যে 2টা মুড বেসিক্যালি কি থাকবে, এই যে এখানে আমি আবার বলছি যে জব সেপারেশনের 7টা মুডের মধ্যে বেসিক্যালি 2টো মুড আছে, যেটা হচ্ছে আবার ডিসমিসাল এবং রিমুভাল। এই ডিসমিসাল এবং রিমুভাল একজন এমপ্লয়িকে করা যায় কখন? সেটা করা যায় কেবলমাত্র যেটা হচ্ছে যে প্রসিডিওর অফ পানিশমেন্টের সময় করা যাবে। আমি আবার বলছি, প্রসিডিওর অফ পানিশমেন্টের ক্ষেত্রেই কেবলমাত্র যেটা হচ্ছে যে জব সেপারেশনটা হবে সেই জিনিসটা আমি যেটা হয় যে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। সো যেটা হয় যে প্রসিডিওর অফ পানিশমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা বলা আছে সেটা হয় প্রসিডিওর যখন আপনাকে কি করতে হবে, রান করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা প্রসিডিওরের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা, এই যে আমাদের শ্রম আইন অনুযায়ী যখন একজন এমপ্লয়ি আপনার কাছে আপনার অর্গানাইজেশনে যখন কোনো মিসকন্ডাক্ট করবে, আমি আবার বলছি মিসকন্ডাক্ট। এখন প্রশ্নটা হলো গিয়ে ভাইয়া হোয়াট ইজ মিসকন্ডাক্ট? মিসকন্ডাক্ট হচ্ছে গিয়ে যে আমাদের শ্রম আইনে কিছু অপরাধ আছে যে অপরাধগুলোকে আসলে মিসকন্ডাক্ট বলা হচ্ছে। এখন প্রশ্নটা হলো গিয়ে ভাই এই অপরাধগুলো কি কি? তাহলে এই অপরাধগুলো হচ্ছে গিয়ে আপনি দেখবেন আমাদের শ্রম আইনে 23-4 যাবেন। আমি আবার বলছি আমাদের শ্রম আইনের 23-4 ধারা আছে। আমি আবারও বলছি আমাদের শ্রম আইনের যেটা হচ্ছে 23-4 ধারা, সেখানে যে জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে শ্রম আইনের 23-4 ধারা অনুযায়ী। এখানে কিছু মিসকন্ডাক্টের কথা বলা আছে, অসদাচরণের কথা। এই যে এখানে হচ্ছে এইগুলো হচ্ছে মিসকন্ডাক্ট বা অসদাচরণ শ্রম আইনের, ঠিক আছে? এই যে 4টা যে বিষয় আছে যে শ্রম আইনের যে 23-4 যে মিসকন্ডাক্ট গুলোর কথা বলা আছে, এই মিসকন্ডাক্ট যদি কোনো ব্যক্তি করে তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যাবে। অর্থাৎ যেটা হচ্ছে যে তাকে যদি আপনি কি করতে চান, পানিশ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা স্টেপ ফলো করতে হবে। স্টেপটা কি? স্টেপটা বেসিক্যালি হচ্ছে এই যে এখানে আপনি যাবেন আমাদের শ্রম আইনের, এখানে যাবেন, এখানে যদি যান তাহলে দেখবেন যে আমাদের শ্রম আইন অনুযায়ী যে আমাদের শ্রম আইনের ধারা 24 অনুযায়ী একটা স্টেপ এখানে বলে দেওয়া আছে, প্রসিডিওর অফ পানিশমেন্ট বলা আছে। প্রসিডিওর অফ পানিশমেন্টের ক্ষেত্রে এখানে বেসিক্যালি 5টা স্টেপের কথা বলা আছে। আমি আবার বলছি যে আমাদের প্রসিডিওরের ক্ষেত্রে 5টা স্টেপের কথা বলে দেওয়া আছে। 1 হচ্ছে গিয়ে রিটেন কমপ্লেন, 2 হচ্ছে গিয়ে শোকজ লেটার, 3 হচ্ছে গিয়ে পার্সোনাল হিয়ারিং, 4 হচ্ছে কমিটি ফরমেশন এবং 5 হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ডিং পানিশমেন্ট। এই 5টা স্টেপ কি করা আছে যে আলাদা আলাদা ভাবে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। আমি আবার বলছি আলাদা আলাদা ভাবে এখানে 5টা স্টেপ বলা আছে। 1 হচ্ছে রিটেন কমপ্লেন, 1 হচ্ছে শোকজ লেটার, 2 হচ্ছে গিয়ে আস্কিং ফর পার্সোনাল হিয়ারিং, 3 হচ্ছে গিয়ে ফরমেশন অফ এনকোয়ারি কমিটি এবং লাস্ট হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ডিং পানিশমেন্ট। ঠিক আছে? এই 5টা স্টেপ ফলো করে আপনাকে কি করতে হবে, একজন এমপ্লয়িকে শাস্তি দিতে হবে। এখন বিষয়টা হলো যে একজন এমপ্লয়ি যদি তার দোষ স্বীকার করলেও তাকে কি করতে হবে, আপনাকে তদন্ত কমপ্লিট করে তারপরে তাকে শাস্তি দিতে হবে। আপনি কোনো ব্যক্তির তদন্ত ছাড়া আপনি যে কাজটা করতে পারবেন না সেটা হচ্ছে তাকে কোনো প্রকার পানিশমেন্ট দিতে পারবেন না। অর্থাৎ উইদাউট এনকোয়ারি আপনি কোনো এমপ্লয়িকে যেটা করা যাবে না সেটা হচ্ছে তাকে কোনো প্রকার শাস্তি দেয়া যাবে না। এখন প্রশ্নটা হলো গিয়ে আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাইয়া শ্রম আইন অনুযায়ী শাস্তিটাকে আসলে কত ভাগে ভাগ করা হয়েছে, মনে রাখবেন সব সময় প্রশ্নের যে কেউ আপনাকে কি করতে পারেন, যে কোনো সময় আপনাকে এটা বলতে পারেন যে নাম্বার অফ পানিশমেন্ট, অর্থাৎ যেটা হচ্ছে যে নাম্বার অফ পানিশমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে পানিশমেন্টের ক্ষেত্রে এখানে টোটাল 7টা বিষয় আছে। আমি আবার বলছি 7টা বিষয় আছে। 7টা বিষয়ের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে 1 ফাইন, 2 হচ্ছে ওয়ার্নিং, 3 হচ্ছে তিরস্কার, 4 হচ্ছে গিয়ে আমি 7টা বলেছি কি, এটা আমার 9টা ভুল বলেছি আমি। যেটা হচ্ছে যে এখানে টোটাল 9টা শাস্তির কথা বলা আছে। 1 হচ্ছে গিয়ে ফাইন, 1 হচ্ছে ওয়ার্নিং, তারপর হচ্ছে তিরস্কার, রিমুভাল, ডিসমিসাল, তারপরে হচ্ছে যেটা নিচের পদে নামিয়ে দেয় 1 বছরের জন্য, তার প্রমোশন বন্ধ করা 1 বছরের জন্য, তারপরে হচ্ছে গিয়ে তার ইনক্রিমেন্টটা বন্ধ করা 1 বছরের জন্য, এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে একদম লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনার ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সাসপেনশন করতে পারবেন আপনি 7 ডেজের জন্য উইদাউট এনি ওয়েজেস। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে টোটাল কি, টোটাল প্রসেসের ক্ষেত্রে বলা আছে ফাইন, ওয়ার্নিং, তিরস্কার, রিমুভাল, তারপর হচ্ছে ডিসমিসাল, এবং যেটা হচ্ছে তাকে নিচের পদে নামিয়ে দেয়া, তার প্রমোশনটা বন্ধ করা,
তার ইনক্রিমেন্ট বন্ধ করা এবং লাস্টে হচ্ছে গিয়ে তাকে সাসপেন্ড করা 7 ডেজের জন্য উইদাউট এনি ছাড়া, যেটা হচ্ছে যে অর্থ বা কোনো কিছু ছাড়া। তাহলে এই হচ্ছে গিয়ে টোটাল কয়টা, টোটাল 9টা বিষয় এখানে বলা আছে শাস্তি হিসাবে, যে এই 9টা বিষয় বেসিক্যালি এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। সো এখন যেটা হচ্ছে যে এই 9টা বিষয়ে, যে 9টা বিষয় এখানে আছে, সেই 9টা বিষয় কি করা হচ্ছে যে এখানে বেসিক্যালি যে আমার পানিশমেন্টের ক্ষেত্রে এই 9টা ইন্ডিভিজুয়াল বিষয় এখানে বলে দেয়া আছে পানিশমেন্টের বিষয়ে, যে এই 9টা শাস্তি কি করতে পারবেন, যে আপনি একজন এমপ্লয়িকে দিতে পারবেন। কখন দিতে পারবেন? বেসিক্যালি আপনি যখন একজন এমপ্লয়ি, আপনার অর্গানাইজেশনে যখন এমপ্লয়ি কাজ করবে, কাজ করার সময় সে যদি কোনো অপরাধ করে, যে অপরাধগুলো আপনাদেরকে দেখালাম এখানে 10টা অপরাধের কথা বলা আছে, সো এই 10টা অপরাধ যদি করে তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে পারবেন, যে আপনি শাস্তিটা দিতে পারবেন। এবং শাস্তির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে এই তদন্ত যখন আপনি করবেন, এই কমিটিটা গঠন করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা, এই কমিটিটা যখন আপনি ফরমেশন করবেন, ফরমেশনের সময় অবশ্যই মালিক এবং শ্রমিকের, এবং যে এমপ্লয়িটা অ্যালেজড এমপ্লয়ি অর্থাৎ যিনি অভিযুক্ত এমপ্লয়ি, আপনার যেটা হচ্ছে মালিকের জন্য বেসিক্যালি যেটা হবে, মালিকের 3 জন রিপ্রেজেন্টেটিভ থাকবেন এবং শ্রমিকের 3 জন রিপ্রেজেন্টেটিভ থাকবেন, অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে 6 জন রিপ্রেজেন্টেটিভ কি করবে, যে এখানে বেসিক্যালি থাকবে। এই 6 জন যে রিপ্রেজেন্টেটিভ আপনার এখানে থাকবে, এই 6 জন রিপ্রেজেন্টেটিভ, এটা চাইলে আপনারা 4 জনও করতে পারেন, চাইলে আপনারা এটা 2 জনও করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এখানে এই রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে মালিকের যদি একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, শ্রমিকেরও একজন থাকবে, শ্রমিকের 2 জন থাকলে মালিকেরও 2 জন থাকবে, অর্থাৎ নাম্বার হ্যাজ টু বি ইকুয়াল। এই নাম্বারটা কখনোই অড নাম্বার হবে না, অড নাম্বার মানে বেজোড় সংখ্যা হবে না, সবসময় জোড় সংখ্যা হবে, ঠিক আছে? সো এই এবং এই যে কমিটিটা আছে, এই কমিটিটা যদি মনে করে যে সে একা আসলে তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না, সে চাইলে আরেকটা সাব কমিটি করতে পারবে, ঠিক আছে কি? এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ের বিচার হবে। আপনি এমন একটা ঘটনা ঘটলো যেটা হচ্ছে যে 10 জন এইটার সঙ্গে জড়িত, কিন্তু আপনাকে আলাদা আলাদা 10টা কমিটি গঠন করতে হবে। আপনি কিন্তু একটা কমিটি দিয়ে 10 জনের বিচার করতে পারবেন না, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ের নিজস্ব রিপ্রেজেন্টেটিভ থাকবে। আমি আবার বলছি, ইন্ডিভিজুয়াল এমপ্লয় যেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ থাকবে এখানে, ঠিক আছে? এটা আপনাকে কি করতে হবে, কেয়ারফুলি মাথায় রাখতে হবে। সো এই জিনিসটা, যে এনকোয়ারির যে বিষয়টা, সেটা আসলে বেসিক্যালি এখানে বলা থাকবে, যে এটা আসলে বেসিক্যালি কি থাকবে। সো এতটুকুই হচ্ছে গিয়ে বিষয়। সো যেটা হচ্ছে যে এনকোয়ারি কমিটির ক্ষেত্রে, সো এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখতে হবে, যে আপনাকে এনকোয়ারি কমিটির ক্ষেত্রে যে আপনাকে বেসিক্যালি যে বিষয়টা করতে হবে, সেটা হচ্ছে যে এনকোয়ারি কমিটির ক্ষেত্রে আপনাকে এই পদ্ধতিতে করতে হবে। এবার আরেকটা বিষয় আছে, এই এনকোয়ারি কমিটিতে কোনো জুনিয়রকে দিয়ে সিনিয়রের বিচার করা যাবে না। আমি আবার বলছি, এটা কিন্তু প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এটার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার একজন এমপ্লয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে একজন জুনিয়রকে দিয়ে কখনোই একজন সিনিয়রের বিচার করানো যাবে না। আপনি অবশ্যই একজন সিনিয়রের বিচার করতে হলে তাহলে সেক্ষেত্রে ইদার তার সমপদের একজন ব্যক্তিকে রাখতে হবে এই তদন্ত কমিটি, ওই কমিটিতে সবাই তার সমপদের থাকবে, অথবা সবাই তার উপরের পদে থাকবে, অথবা এমনও হতে পারে সমপদে কিছু উপরের পদে কিছু। অর্থাৎ কোনো অবস্থাতেই আপনি জুনিয়রকে দিয়ে কখনোই সিনিয়রের বিচার করতে পারবেন না। অর্থাৎ এখানে কোনোভাবেই যে অভিযুক্ত যে ব্যক্তি থাকবে তার নিচের পদের কোনো ব্যক্তিকে কি করা যাবে না, যে এই তদন্ত কমিটিতে আপনি কোনোভাবেই রাখতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই রাখার কোনো পসিবিলিটি নেই। আপনারা অনেক সময় দেখি একজন জিএম সাহেবকে একজন ম্যানেজার সাহেব কি করেছেন, যে ওনাকে শোকজ দিয়েছেন। হ্যাঁ, ম্যানেজার সাহেব কি করেছে, যে জিএম সাহেবকে শোকজ দিয়েছে। তো ম্যানেজার সাহেবকে যখন জিএম সাহেব ম্যানেজার সাহেব যখন জিএম সাহেবকে শোকজ দিয়েছে, অর্থাৎ সিনিয়রকে শোকজ দিয়েছে, একজন সিনিয়রের কাছে কখনোই একজন জুনিয়র কৈফিয়ত চাইতে পারেন না।
এটা এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে সবসময় মনে রাখতে হবে যে সিনিয়রকে কখনোই জুনিয়র কোনো প্রশ্ন আস্ক করবে না, বা এই ধরনের কোনো শাস্তি প্রদানের ক্ষেত্রে একজন সিনিয়রের লেটারে জুনিয়র কখনোই সাইন করতে পারবে না। এখন আমাদের দেশে একটা প্র্যাকটিস আছে যে ভাই ওই লোক কম শিক্ষিত, আমি বেশি শিক্ষিত, এই জন্য দেখবেন যে যেখানে তার রেসপেক্ট পাওয়ার কথা, যেখানে সিনিয়র কি করেন না, রেসপেক্ট পান না। সো এই জিনিসগুলো কিন্তু কি করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে। রেসপেক্টের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে রেসপেক্টটা, এবং এটার ক্ষেত্রে কি করতে হবে যে এই কিউটা আপনাকে বাধ্যতামূলক ভাবে মেনটেন করতে হবে। আরেকটা বিষয় আছে এখানে, দেখেন যেদিন আপনি শোকজটা দিবেন সেই দিন থেকে আপনাকে যেটা হবে যে 60 দিনের মধ্যে, আমি আবার বলছি যে যেদিন আপনি তাকে শোকজ দিবেন সেখান থেকে পরবর্তী 60 দিনের মধ্যে তাকে কি করতে হবে, যে আপনাকে বাধ্যতামূলক ভাবে, আমি আবার বলছি যে যেদিন আপনি তাকে কি করবেন, শোকজ দিবেন, সেখান থেকে পরবর্তী 60 দিনের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে শাস্তি প্রদান করতে হবে। যদি এই সময়ের মধ্যে আপনি এটা কমপ্লিট করতে না পারেন, আমি আবার বলছি এই সময়ের মধ্যে যদি আপনি এটা কমপ্লিট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যেটা কি হবে যে এই বিষয়টা বাতিল হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবেন, যেদিন আপনি শোকজ দিলেন, কারণ দর্শানোর নোটিশ দিলেন, সেই দিন থেকে 60 দিনের মধ্যে কি করতে হবে, তাকে শাস্তি প্রদান করতে হবে। আর না হইলে যে বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন সেটা কিন্তু কি হবে, যে ভয়েড বা বাতিল হিসাবে বিবেচিত হবে। আমি আবার বলছি যেটা ভয়েড বা বাতিল হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে, সো এই বিষয়টা আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। বিষয়টা বুঝতে পারলেন কিনা বলেন স্যার? এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা যে বাতিলের বিষয়টা, যেদিন আপনি যে এটা যেদিন শোকজ দিবেন সেদিন থেকে 60 দিনের মধ্যে তাকে শাস্তি না দেওয়া গেলে এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা কোনোভাবেই যেটা করা যাবে না সেটা হচ্ছে যে আপনারা চাইলেও কোনোভাবে, আমি আবার বলছি যে এটা চাইলেও কোনোভাবে আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে যে এটাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। আমি আবার বলছি যে আপনি এটা কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। ঠিক আছে, যে আপনি বলবেন যে না এই সরি, আপনি 60 দিনের মধ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ আপনাকে শেষ করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। গেল আমাদের এই বিষয়টা। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার এটা গেল যে তদন্তটা কিভাবে হবে, এবং তদন্তর ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় কেয়ারফুলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন তদন্তটা করবেন, তদন্তের সময় যাকে যিনি অ্যালেজড এমপ্লয়ি আছে তাকে ফুল অপরচুনিটি দিতে হবে, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অবশ্যই আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে, যে তাকে ফুল অপরচুনিটি দিতে হবে, যে সে যেন কি হয়, যে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। এখন আসেন, আমরা বুঝতে পারলাম যে এখানে যে বিষয়গুলো মিসকন্ডাক্টের যে বিষয়গুলো বলা আছে, মিসকন্ডাক্ট গুলো হচ্ছে এইগুলো, এই যে এগুলো, এবং এই মিসকন্ডাক্টের বিষয়ে এই কাজগুলো কি হবে, যে আমি আবার বলছি মিসকন্ডাক্টের মধ্যে এই কাজগুলো যেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আছে সেই মিসকন্ডাক্টের বিষয়গুলো কি হবে, আপনার প্রথমত যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মিসকন্ডাক্টের যে বিষয়গুলো আছে এখানে, এই মিসকন্ডাক্ট গুলো যদি সে করে তাহলেই সেক্ষেত্রে কি করতে পারবেন, যে তার বিরুদ্ধে আপনি চার্জ গঠন করতে পারবেন বা অভিযোগ গঠন করতে পারবেন। কিন্তু এখন প্রশ্নটা হলো গিয়ে ভাইয়া, যে এটা তো হলো গিয়ে একটা বিষয়, এর বাহিরেও আরো অনেকগুলো মিসকন্ডাক্টের বিষয় আছে। সেই মিসকন্ডাক্টের বিষয়গুলো কি কি আসেন আমরা একটা একটা করে দেখি। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের এই শ্রম আইনে 2026 সালে যে সংশোধনী এসেছে, সংশোধনী অনুযায়ী 3টা অপরাধ, আমি আবার বলছি 3টা অপরাধ, একটা হচ্ছে বৈষম্য, একটা হচ্ছে সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তি কমিটি। অর্থাৎ আপনার অর্গানাইজেশনে যদি কেউ বৈষম্য, সহিংসতা ও হয়রানির জন্য কোনো কাজ, হয়রানিমূলক কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে এটার জন্য যেটা হবে এইচআর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। আমি আবার বলে দিচ্ছি, এটার জন্য এইচআর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এইচআর না পারবে এটা সকল দিতে, না পারবে এইচআর এটা তদন্ত করতে না পারবে যে এইটার জন্য কোনো অ্যাকশন নিতে, কিন্তু যেটা করতে পারবে শাস্তির যে ব্যবস্থা, শাস্তিটা যেটা দেয়া সেটা চাইলে এইচআর বা মালিক দিতে পারবে, তাতে সমস্যা হবে না। কিন্তু যেটা হয় বৈষম্য, সহিংসতা এবং হয়রানির মধ্যে যৌন হয়রানি আছে, জেন্ডার ভিত্তিক হয়রানির বিষয় আছে,
তারপরে অন্যান্য সহিংসতার বিষয় আছে, বৈষম্যের বিষয় আছে, এগুলো যদি অর্গানাইজেশনে ঘটে তাহলে এটার জন্য অর্গানাইজেশন কোনো প্রকার, আমি আবার বলছি, অর্গানাইজেশনে এইচআর ডিপার্টমেন্ট কোনো প্রকার শোকজ, তদন্ত বা এই ধরনের কোনো কাজকর্ম সে করতে পারবে না। এটা তাকে স্ট্রেট কি হবে, যে বলে দিতে হবে যে এইচআর এটার জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না। ওকে, তো এই বিষয়টা কি হবে যে আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। এখন আসেন তাহলে এটার ভাইয়া বিচার কিভাবে হবে? এটার জন্য আপনার প্রতিষ্ঠানে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটা কমিটি গঠন করতে হবে। আমি আবারও বলছি যে আপনাকে যেটা করতে হবে যে এটার জন্য একটা কমিটি গঠন করতে হবে। তাহলে কমিটি গঠন কি করবে? কমিটিটার নিয়ম হচ্ছে এখানে এই কমিটিটা 5 সদস্য বিশিষ্ট হবে। আমি আবার বলছি, এই কমিটিটা কি হবে? 5 সদস্য বিশিষ্ট হবে, এবং 5 সদস্য বিশিষ্ট যে কমিটিটা হবে সেই কমিটির অধিকাংশ সদস্য হবেন নারী। আমি আবার বলছি, সেই কমিটির অধিকাংশ সদস্য হবেন নারী। তার মানে 5 জনের মধ্যে অধিকাংশ হলে ন্যূনতম 3 জন আপনাকে কি হইতে হবে, যে নারী হইতে হবে। 1 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে নারী হওয়ার পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে এক হচ্ছে তারা হবেন নারী, এবং বাকি আরো যেটা হচ্ছে যে এখানে 3 জন নারী থাকবেন, আর বাকি যে 2 জন আছে তারা পুরুষও হইতে পারে অথবা নারীও হতে পারে। এবং এই 2 জনের ক্ষেত্রে আবার কি আছে, যে একটা বাধ্যবাধকতা আছে। বাধ্যবাধকতা হচ্ছে কি, যে এই যে কমিটির 2 জন সদস্য আপনাকে নিয়োগ করবেন, প্রথম তো গেল আপনার 3 জন আপনি নারী নিলেন, আপনার অর্গানাইজেশনের ভেতর থেকে নিলেন, কিন্তু আপনি চাইলে অর্গানাইজেশনের ভেতর এবং বাহির থেকে একত্রে মিলিয়ে আপনি কি করতে পারবেন, নারী সদস্য নিতে পারবেন। কিন্তু যে 2 জন, এই যে 5 জন যে সদস্য নেবেন তার মধ্যে 2 জন হবে এক্সটার্নাল, অর্থাৎ তারা আসবে অর্গানাইজেশনের বাহির থেকে, অর্থাৎ তারা অর্গানাইজেশনের ভেতর থেকে আসবে না। এই যে 2 জন অর্গানাইজেশনের বাহির থেকে আসবে, এই 2 জনের ক্ষেত্রে একটা বিশেষ জুরিসপ্রুডেন্স আছে, অর্থাৎ একটা বিশেষ কি আছে, জুরিসডিকশন আছে। এই বিশেষ জুরিসডিকশন হচ্ছে গিয়ে তারা এমন অর্গানাইজেশন থেকে আসবে যারা জেন্ডার এবং যৌন নির্যাতন নিয়ে কাজ করে। আমি আবার বলছি, যারা জেন্ডার এবং যৌন নির্যাতন নিয়ে কাজ করে। আমি আবারও বলছি, যারা জেন্ডার এবং যৌন নির্যাতন নিয়ে কি করে, কাজ করে, এমন 2 জন লোককে কি করতে হবে, যে আপনাকে বেসিক্যালি রিক্রুট করতে হবে। এইটা আপনাকে কিন্তু খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে, যে 2 জন সদস্য যাদেরকে আপনার কি করতে হবে, যে আপনাকে বাহির থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিক্রুট করতে হবে। এবং এই 2 জন যাদেরকে নেবেন তারা অবশ্যই এমন প্রতিষ্ঠান থেকে তাদেরকে নিতে হবে যারা, যে প্রতিষ্ঠানগুলো জেন্ডার এবং যৌন নির্যাতন নিয়ে কাজ করে। এবং বাধ্যতামূলক ভাবে কি করতে হবে, যে এটা আপনাকে বাধ্যতামূলক ভাবে এটা অ্যাকনলেজ করতে হবে, এবং এটার বাহিরে কিন্তু যাওয়া যাবে না। এবং মনে রাখবেন, এই কমিটি কি করবে, যে তারা পুরো তদন্তের কাজটা করবে, তদন্ত করার পরে তারা রিপোর্ট দিবে মালিককে। রিপোর্টের ভিত্তিতে মালিক কি করবে, যে ওই ব্যক্তিকে শাস্তি দিতে পারবে। শাস্তির মধ্যে এই যে 9টা শাস্তি যেটা আছে, ফাইন, ওয়ার্নিং, তারপরে তিরস্কার, রিমুভাল, ডিসমিসাল, তারপরে তার নিচের পদে নামিয়ে দেয়া, তার প্রমোশন বন্ধ করা, তার ইনক্রিমেন্ট 1 বছরের জন্য বন্ধ করা, তার সাসপেনশন যেটা হচ্ছে যে করে দেয়া। এইটা কি করতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে তাকে কি করতে হবে, 7 দিনের জন্য তাকে সাসপেন্ড করতে পারবে, এবং উইদাউট কোনো ওয়েজেস ছাড়া। ঠিক আছে, সো আপনারা একটু দেখেন তো, যে এই যে বিষয়গুলো, এটা কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে, যে মানতে হবে, এর বাহিরে কিন্তু যাওয়া যাবে না। এবং আরেকটা, এখানে কিন্তু আরো একটা বিষয় আছে, যেমন তদন্তের ক্ষেত্রে বলা আছে যে 60 দিনের মধ্যে কি করবেন, আপনি 60 ডেজের মধ্যে আপনাকে যেটা করতে হবে, তদন্ত, শোকজ থেকে তদন্ত এবং সেখান থেকে শাস্তি, এই 3টে স্টেপে কি করতে হবে, আপনাকে পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন বিষয় আছে। যৌন হয়রানির ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমত যৌন হয়রানি ঘটার সাথে সাথে পরবর্তী 30 দিনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে, এটা আপনাকে কমপ্লেন করতে হবে কনসার্ন অথরিটি বরাবর। সাপোজ আপনি এইচআর এ করলেন, এইচআর কি করবে, এটা এই কমিটির কাছে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা কিন্তু আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে, যে আপনি কোথায় কমপ্লেন করছেন। আপনি যদি এইচআর এ কমপ্লেন করেন, তাহলে এটা কি করবে, এইচআর থেকে এটা পাঠিয়ে দিবে কোথায়, এটাকে এইচআর এ যখন এটা হবে,
বেসিক্যালি এইচআর কে জানানো হবে, এইচআর এটা দিয়ে দিবে হচ্ছে গিয়ে এই কমিটিটাকে, এবং এই কমিটি কি করবে, সে যাবতীয় বিষয়গুলো কি করবে, রিজলভ করবে। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা কিন্তু আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। সো এই একটা বিষয় যে এইটা টোটাল কাজটা বেসিক্যালি এই কমিটিটা করবে, এবং 30 দিনের মধ্যে সে যখন এটার জন্য আবেদন করবে, তো এটার তার সাথে এই বিষয়টা ঘটেছে, এখান থেকে পরবর্তীতে ওই কমিটিটা যেটা হবে যে 60 দিন সময় পাবে এই পুরো বিষয়টা তদন্ত করার জন্য। যদি এই কমিটি মনে করে যে প্রথমে যেটা হচ্ছে যে এটা 30 দিন সময় পাবে, এরপরে যদি এই সময়ের মধ্যে যদি সে তদন্ত কার্যক্রমটা কমপ্লিট না করতে পারে, তাহলে সে আরো 60 দিন কি করতে পারবে, যে সময় বাড়াতে পারবে, এবং সেই সময়টা যেটা বাড়বে, সেই সময় বাড়ার সাথে সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে টোটাল 120 দিনের মধ্যে পুরো জিনিসটার সমাধান আপনাকে আনতে হবে। আগেটা ছিল 60 দিন, কিন্তু এই যে যৌন হয়রানি, সহিংসতা এবং যে অন্য যে বিষয়টা আছে, যে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে বৈষম্য, সহিংসতা এবং যৌন হয়রানির যে বিষয়টা আছে, সেটা কিসের মাধ্যমে মিটিগেটেড হবে, সেটা পুরো বিষয়টা মিটিগেটেড হবে হচ্ছে গিয়ে বেসিক্যালি যে আপনার এই কমিটির মাধ্যমে। অর্থাৎ এই বিষয়ের মধ্যে এইচআর কখনোই ইন্টারফেয়ার করতে পারবে না। এবং এখানে মনে রাখতে হবে কিন্তু এখানে 2 জন সদস্য কিন্তু বাহির থেকে থাকবেন, এবং যাতে ফেয়ার জাস্টিস যাতে কি করা যায়, যে জাস্টিস যাতে এনশিওর করা যায়, এই জন্য এই পদ্ধতিতে এটা করতে হবে। এখন প্রশ্ন হলো গিয়ে ভাইয়া যৌন হয়রানি কি জিনিস, এটা তো আমি জানি না। আবার হতে পারে যে ভাইয়া আমার যেটা হচ্ছে সহিংসতা বলতে কি বুঝবো, বৈষম্য বলতে কি বুঝবো, এটা তো আপনি বললেন না। এবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে সহিংসতা বলতে কি বোঝাবে, সহিংসতা বলতে যে জিনিসগুলোকে বোঝাবে সেটা হচ্ছে সহিংসতা ও হয়রানি বলতে বোঝাবে এই জিনিসগুলো। আমি আবার বলছি, সহিংসতা এবং হয়রানি বলতে যে জিনিসগুলো বোঝাবে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে এখানে বেসিক্যালি বলে দেয়া আছে। আমি আবার বলছি, সহিংসতা ও হয়রানি বলতে যে জিনিসগুলো বোঝাবে সেই জিনিসগুলো এখানে বলা আছে, ঠিক আছে। এবং যেটা হয় যে এর বাহিরেও যেটা হবে যে আপনার যৌন হয়রানি যেটা আছে, যৌন হয়রানির ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই আইনের মধ্যে যৌন হয়রানির সংজ্ঞা দিয়ে দেয়া আছে। সরি একটা মিনিট, হয়রানি, হয়রানির যে বিষয়টা আছে সেটা হচ্ছে এইটা, এই যে হয়রানির বিষয়টা, হয়রানির বিষয়টা হচ্ছে গিয়ে যে এখানে খুব সুন্দর করে একটা জিনিস এখানে বলা আছে, যে এই যে এখানে দেখেন হয়রানির যে বিষয়টা, সেটা এই যে শেয়ার হচ্ছে না, হ্যাঁ মানে এটা দেখা যাচ্ছে না। এই যে দেখেন যৌন হয়রানির সংজ্ঞাটা কি করা আছে, যে এখানে আলাদাভাবে দিয়ে দেয়া আছে। সো এই বিষয়গুলোকে আমরা বলবো যৌন হয়রানি। এবং আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আপনার বৈষম্য, বৈষম্য সংজ্ঞাও কি করা আছে, বৈষম্যের বিষয়েও ইন ডিটেলস কি করা আছে, যে বাবা পড়াচ্ছি বাবা, বৈষম্য যেটা হবে, বৈষম্যের ক্ষেত্রে 345-এর খতে একটা ইয়ে দেয়া আছে। এই যে এখানে জিনিসটা কি করা আছে, খুব সুন্দর করে বলে দেয়া আছে বৈষম্যের বিষয়টা। সো এখন আপনারা আমাকে একটা বিষয় বলেন যে পুরো বিষয়টা আপনারা সঠিকভাবে বুঝতে পারলেন কিনা। কারো প্রশ্ন থাকবে, প্রচুর প্রশ্ন থাকবে, যেহেতু বিষয়টা একটু জটিল এবং নতুন। এটা এর আগে আমাদের আইনে এইভাবে ছিল না, যদিও ভিন্নভাবে ছিল, কিন্তু এখন এটাকে নতুন ভাবে বলা হয়েছে। যাদের যাদের প্রশ্ন আছে তারা একটু কষ্ট করে আমাকে একটু প্রশ্নটা করেন প্লিজ, কিন্তু সিরিয়াল অনুযায়ী। আমি সিরিয়ালে আপনাদেরকে একটু ইয়া দিচ্ছি প্লিজ। আমি আসলে সরি, আমাকে প্রশ্ন করতে দিতেই হচ্ছে, এটা না দিলে আসলে একটু সমস্যা হয়ে যায়। জি শুভ সাহা, একটু যদি আমাকে প্রশ্ন করেন প্লিজ। জি আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে যারা আমাদের প্রথমত ফিমেল নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সেকেন্ড টাইম হচ্ছে যে বাইরে থেকে কাদের আনবো, কোন সংস্থা, কোন এনজিও, তাদের পেমেন্ট ইস্যু কি, কিভাবে করব, যদি একটু বলতেন। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে ওই যে শাস্তি, যে মানে পানিশমেন্ট, সেন্সিউর, ডিসমিসাল এবং মানে একটা কি জানি রিমুভাল, এটা কিভাবে দিব আর কি, যদি কাইন্ডলি একটু বলতেন। প্রশ্নটা আরেকবার করেন, আমি নেটওয়ার্কের জন্য শুনতে পাই না আপনাকে। আচ্ছা, আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে যাদের ফ্যাক্টরিতে ফিমেল নাই তারা কিভাবে এটা কমিটি গঠন করবে, এবং বাইরে থেকে আমি কাদের আনবো, কোন সংস্থা থেকে আনবো,
তাদের অ্যাড্রেস সংস্থার ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনাকে এমন প্রতিষ্ঠান থেকে আনতে হবে যে প্রতিষ্ঠানটা জেন্ডার এবং যৌন হয়রানি নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে আনতে হবে ভাইয়া। আমি তো জানি না আসলে কারা কাজ করে আসলে, মানে কাদের। দেখতে পাচ্ছেন? জি 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 ভাই, মানে এরকম কাদের, মানে কোন রিনোট কেউ আছে কিনা অর্গানাইজেশন যারা কাজ করে? ভাই আপনি গুগলে সার্চ দিলেই পাবেন, যেমন হচ্ছে বিএনডব্লিউ এর আছে, নারী পক্ষ আছে, আপনি গুগলে সার্চ দিয়ে যে কারা কাজ করে আপনি পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। আচ্ছা ওকে ভাই, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে যেটা পানিশমেন্ট সিস্টেম দেখালেন 9টা, এর মধ্যেও যে সেন্সিউর তিরস্কার এটা কেমন হবে, এবং রিমুভাল এবং হচ্ছে ডিসমিসালস? এটা ভাইয়া শুধু যেটা হয় ওই চিঠিতে লেখা থাকে যে আপনাকে তিরস্কার করা হলো, এই কথাটা লেখা থাকলে যেটা হয়, যেমন সরকারি চাকরির ক্ষেত্রে যদি কেউ তিরস্কার কথাটা বলা থাকে কারো, তাহলে তার 1 বছরের জন্য প্রমোশন বন্ধ থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আর যে রিমুভাল এবং ডিসমিসালস, জি, এই দুইটা মানে কিভাবে আমরা করবো আর কি, রিমুভাল এবং ডিসমিসাল? আবার বলেন ভাইয়া। রিমুভাল এবং ডিসমিসাল এটা কিভাবে করবো? এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সরি, এই জন্য আমি আপনাদেরকে বারবার প্রশ্ন করতে হচ্ছে, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে ভাইয়া, রিমুভাল এবং ডিসমিসালটা কিভাবে করবেন, এটা হয়ে চিঠি দিয়ে। চিঠি যেমন ধরেন আপনাকে টার্মিনেট করার সময় কি করে, চিঠি দেয় না ভাইয়া? সো ডিসমিস করার সময়ও কি করবে, আপনাকে একটা চিঠি দিবে যে ইউ আর বিং ডিসমিসড ফ্রম ইওর কারেন্ট পজিশন। বুঝতে পেরেছেন? এইভাবে করে আর কি বিষয়টা। রিমুভাল এবং ডিসমিসালের বেসিক পার্থক্যটা কোথায়? রিমুভাল এবং ডিসমিসালের বেসিক পার্থক্য আসলে বেসিক্যালি, রিমুভাল যে ক্ষেত্রেই হোক না কেন আপনি প্রতি বছর কাজের জন্য 15 দিনের বেসিক স্যালারি পাবেন, আর ডিসমিসাল হলে দুটো ক্ষেত্রে আপনি যেটা হবে যে 15 দিনের টাকা পাবেন না। ঠিক আছে? দুটো ক্ষেত্র হচ্ছে, এক, যদি মালিকের সম্পদ চুরি করেন, আত্মসাৎ করেন, এই ধরনের কোনো এলিগেশনে আপনার চাকরি যায়, অথবা ভাঙচুর, অগ্নিসংযোগ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না। এই দুটো ক্ষেত্র ছাড়া বাকি সকল ক্ষেত্রেই পাবেন। আচ্ছা ভাই, ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। সাকিব আহমেদ স্যার, একটু প্রশ্ন করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্ন কয়েকটা আছে স্যার, একটু কেউ যদি মাইন্ড না করে সেদিকে আমি একটু হিয়া করব, যে কেউ মাইন্ড করবেন না। আমার প্রশ্নের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যে আমি যে ডিসিপ্লিনারি অ্যাকশনে যাব, তার এগেনস্টে আমি যে অভিযোগপত্রটা পেয়েছি, তারপরে তাকে আমি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারবো, না, করার পরে তাকে আমি নো স্যার, আপনি যেটা হচ্ছে আপনাকে আইনটা মানতে হবে। প্রাথমিকভাবে কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ নাই। বুঝতে পেরেছেন? আইনে খুব সুন্দর করে আমি সরাসরি তাকে শোকজ দিব। আপনি তাকে শোকজ দিবেন। জি স্যার। তো আমি আমার ফ্যাক্টরিতে 12 জনকে ডিসিপ্লিনারি অ্যাকশনে ফেলেছি রিসেন্ট, এখনো ওই প্রসেসটা চলতেছে। যেটা করেছি, যে যেই প্রসিডিউরটা আছে, আপনি যে প্রসিডিউরটা বলেছেন ওই প্রসিডিউর অনুযায়ী আমি কাজ করেছি। তো প্রশ্নটা হচ্ছে আমার, যে 2-1 জন আমার কোনো যেমন এই এখানে কি বলা আছে যে শোকজ দিতে হবে, শোকজ আমি দেওয়ার পরে সে শোকজ রেসপন্স করে নাই। তারপরে আমি তার কাছে তদন্তের জন্য প্রতিনিধি চেয়েছি, সেই লেটারও সে আমার কোনো রেসপন্স করে নাই। ইভেন যেদিন তদন্ত হয়েছে সেই তদন্তের ডেটেও সে আমার কোনো রেসপন্স করে নাই। তো সেই ক্ষেত্রে তাকে আমি লাস্টলি করলাম কি, যে সে যেহেতু রেসপন্স করেনি তদন্তে, সেহেতু আমি তাকে তদন্তে রেসপন্স না করার কারণে তাকে আমি ডিসমিস করেছি। আচ্ছা, আপনাকে সেখানে আমি সেখানে উল্লেখ, সাকিব স্যার আমি একটু সংশোধন করে দিই। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে, এটার একটা প্রসিজিওর আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। যখন এমপ্লয়ি আপনার কাছে, আপনি তাকে সুপারিশ দিবেন, তারপরে যখন তদন্ত কমিটি গঠন করার জন্য তাকে নোটিশ দিবেন, সে যদি আপনার কাছে এসে যদি তার তদন্ত কমিটির সদস্য মনোনয়ন না করে, তাহলে সেটার জন্য 2022 সালে আমাদের বিধিমালা 29 একটা সংশোধনী এসেছে। সেখানে বলেছে যে অভিযুক্ত শ্রমিক
নির্ধারিত সময়ের মধ্যে তাহার প্রতিনিধি মনোনয়ন প্রদান না করিলে কর্তৃপক্ষ সিবিএ বা অংশগ্রহণকারী কমিটির নিকট প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ করিবে। এই যে এই জিনিসটা খুব সুন্দর করে এখানে বলে দেয়া আছে। ক্লিয়ার? জি স্যার। এখন এই ক্ষেত্রে স্যার আমার তো সিভিএ নাই, আমার ফ্যাক্টরিতে যেটা আছে সেটা কমিটি আছে। জি, স্যার শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? জি সাকিব স্যার, আমি শুনতে পাচ্ছি আপনাকে, এখন বোধহয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, যে আপনি যে জিনিসটা দেখালেন যে সিভিএ তো আমার ফ্যাক্টরিতে সিভিএ নেই, কিন্তু আমার ফ্যাক্টরিতে অংশগ্রহণকারী কমিটি থেকে তারা লোক দিয়েছে, তো সে তারপরও তদন্তে আসে নাই, তদন্তে উপস্থিত হয়। তাহলে আপনি তাকে ডিসমিস করে দিতে পারবেন। জি বলেন তারপরে। আচ্ছা ঠিক আছে স্যার, এটার উত্তর পেয়েছি। আর আপনি আরেকটা কথা বলেছেন যে সিনিয়রকে শোকজ করা যাবে না। এখন মালিক পক্ষ অনেক সময় আমাদেরকে বলে যে অমুককে শোকজ দাও, হ্যাঁ, অনেক ইয়ের কারণে বলে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এইচআর থেকে আমরা কি করি, যে ধরেন যে মার্চেন্ডাইজিং ম্যানেজারকে আমরা শোকজ করি। তো এখানে তো তদন্তের কথা বলা আছে, যে তদন্তে কোনো সিনিয়র কোন জুনিয়রকে রাখা যাবে না, কিন্তু শোকজের ক্ষেত্রে তো স্যার সিনিয়র বা জুনিয়র এটা কি ইয়া করতে হবে, মেনটেন করতে হবে। আপনার ডিপার্টমেন্টে একটা ছেলে এক্সিকিউটিভ, আপনি ম্যানেজার, ও যদি আপনাকে শোকজ দেয় যে মিস্টার সাকিব আপনি এই কাজটা কেন করেছেন, এটা কারণ দর্শান, আপনি কি এটা করতে পারেন? কিংবা আপনি ধরেন আপনি হলেন ম্যানেজার, আপনি আপনার জিএম কে একটা শোকজ দিয়েছেন যে মিস্টার মিস্টার শুভ, why you have done this, you just justify it to me. সো আপনি কি আপনার সিনিয়রকে শোকজ দিয়ে বলতে পারেন যে আপনি বলেন যে আপনি এই কাজ কেন করেছেন? is he bound to report to you or you are bound to report to him? জি স্যার। বলেন। তাহলে শোকজের ক্ষেত্রে কি আমি আপনাকে আরো ইন্টারেস্টিং বিষয় বলি। আপনি যদি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, এতে যদি আপনাদের কারো কোনো আত্মীয় স্বজন বা কেউ থেকে থাকে, কিংবা সরকারি অফিসে যদি কেউ থেকে থাকে, দেখবেন একজন ব্যক্তি হয়তোবা জয়েন করেছে, উনি দেখবেন যে উনি হয়তো আর্মিতে মেজর হিসেবে উনি যখন জয়েন করেছে তখন লেফটেন্যান্ট হিসেবে জয়েন করে উনি মেজর হিসেবে আসেন, কিন্তু যে বর্তমান যে সেনাপ্রধান তিনি তার কোর্সে জুনিয়র। কোর্সে মানে জিনিস হচ্ছে কি, যে লোক ধরেন যে ভদ্রলোক মেজর, উনি হচ্ছে গিয়ে সাপোজ উনি 10 লং করছেন, আর সেনাপ্রধান হচ্ছে যে 13 লং করছেন। এবং আপনি দেখবেন ওই সেনাপ্রধান যখন ইয়েতে যাবেন, যেটা হচ্ছে যে ওই ইউনিটে যাবেন, যে ইউনিটে আপনার এই আর্মি মেজর সাহেব নিয়োগপ্রাপ্ত, উনি যখনই ওখানে যাবেন তখন দেখবেন সেনাপ্রধান প্রথমে ওই মেজর সাহেবকে স্যালুট দিবে এবং তাকে বলবে স্যার, বুঝতে পারছেন? কিন্তু মেজর সাহেব কিন্তু তার নাম ধরে বলবে। সেনাপ্রধান হলেও সে জুনিয়র। কেন জুনিয়র? বিকজ হচ্ছে কি, এবং ওই ভদ্রলোককে ওই যে মেজর সাহেব আছেন 10 লং করছে, ওনাকে যদি কখনো শোকজ দিতে হয় তাহলে দিতে হবে এমন লোককে যে কিনা 10 লং করছেন অথবা 9 লং করছেন অথবা তার নিচের লং করছেন। আপনাকে আমি বিষয়টা বোঝাতে পারছি? অর্থাৎ যেটা হচ্ছে যে তার কোনো জুনিয়র তাকে কখনোই কি করতে পারবে না, তার কাছে কোনো ইনফরমেশন ডিমান্ড করতে। এইটাই হচ্ছে বিচারের নেচার। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা সেক্ষেত্রে কি মানে জিএম এর উপরে যে থাকবে সিগনেচার কি তার নিতে হবে এরকম কিছু? বুঝিনি ভাই, আবার বলেন। না, বললাম যে শোকজ লেটার যদি জিএম কে দিতে হয় তাহলে জিএম এর উপরস্থ যে কর্মকর্তা থাকবে জিএম এর সমান অথবা জিএম এর উপরস্থ কেউকে দিয়ে শোকজ দিতে হবে। এখন যদি ধরেন ওই জায়গাতে ওই অর্গানাইজেশনে জিএম এর উপরে কেউ নেই, তাহলে কি করবেন? আপনি ডিরেক্টর মালিক করবে, প্রতিষ্ঠানের যে ডিরেক্টর, হ্যাঁ মালিক, ডিরেক্টরকে বলবেন যে স্যার আপনি সাইন করে ওনাকে শোকজ দেন। এটা শোকজ এইচআর দিতে হবে এমন কোনো কথা কোথাও বলা নেই। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ স্যার। এরপরে যেটা হচ্ছে
মিস্টার সাইদুল ইসলাম, আপনি প্রশ্নটা করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নটা গতকালকের ছিল, আমি কি করতে পারবো স্যার? ভাইয়া গতকালটা এখন না, গতকালটা একটু পরে করেন, ঠিক আছে? বোধহয় আজকে জি, আপনি স্যার। করতে পারবেন না, কালকে করবেন আমাকে। আজকে একটু আমার শরীরটা খারাপ, ঠিক আছে? আমি 10:30টার পরে আজকে আর কোনো প্রশ্ন নিব না। জি, মিস্টার স্যার। ফয়জুর রহমান, ঠিক আপনি আছে। একটু প্রশ্ন করেন প্লিজ। স্যার, বৈষম্য এবং সহিংসতার এই যে আপনার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না। জি, বৈষম্য এবং সহিংসতা কি হয়েছে? মিস্টার ফয়েজ, আমি আপনাকে মিউট করে দিয়েছি, উপরে একজনের মাইক অন হয়ে গেছিল, এই জন্য। বলেন প্লিজ। স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন প্লিজ। স্যার, আমাদের সহিংসতা এবং বৈষম্যর অভিযোগ কমিটির যে স্যার কমিটিটা আছে 5 সদস্য বিশিষ্ট, এনাদের তো স্যার এই যে 120 দিনের সময় নিয়ে কাজটা করবে স্যার, এইটার রেফারেন্সটা এবং তারা যে স্যার ডিফারেন্স হচ্ছে কি, ওই যে আপনাদের দেখবেন, আমি আপনাদেরকে যৌন হয়রানি হাইকোর্টের যে জাজমেন্টটা আপনাকে এর আগে দিয়েছি মিস্টার ফয়েজ, আপনি ওই ডকুমেন্ট একটু পড়বেন, ওই ডকুমেন্টের মধ্যে দেয়া আছে। জি বলেন। আচ্ছা, আর স্যার তারা যে শাস্তির পদ্ধতি কি স্যার 24 অনুযায়ী করবে নাকি স্যার তাদের মতো করে করবে? কোনটা 24 অনুযায়ী করবে বুঝি নাই। মানে তারা যে শাস্তি আচ্ছা, তদন্তটা এটা নির্ভর করবে ওনাদের নিজস্ব ক্ষমতার উপরে, যে ওনারা যদি যৌন হয়রানির বিষয় হয় তারা চাইলে 24-এর মতো করেও করতে পারে, বা আলাদা ভাবেও তারা চাইলে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ভেরি ক্লিয়ার স্যার। আর স্যার ছোট একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, আমি আলাদাভাবে বলতে আলাদাভাবে কি? জি রাহেন সাহেব, আপনি একটু পরে প্রশ্ন করেন প্লিজ ভাইয়া, একটু ওনারকে শেষ করতে দেন। জি ফয়েজ স্যার, আপনি একটু বলেন প্লিজ। জি ফয়েজ স্যার। স্যার আমি ক্লিয়ার। আমার স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার, আমার একটা প্র্যাকটিক্যাল সিনারি নিয়ে স্যার, বেশি সময় লাগবে না স্যার, আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। স্যার, আমার অর্গানাইজেশন আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা আমার একজন কর্মী, উনি 4 ঘন্টা কাজ করে অসুস্থ হয়ে পড়ে। এখন এই যে উনি স্যার অসুস্থ হয়ে পড়লো, ওই দিনের জন্য কি স্যার ওটা কি ওয়ার্কিং ডে হিসেবে কাউন্ট হবে নাকি স্যার আমি তাকে লিভ দিয়ে দিব? জি, পূর্ণ হাজিরা দিতে হবে। পূর্ণ হাজিরা দিয়ে দেবো স্যার? জি। স্যার, আমি যদি স্যার উনি যে 4 ঘন্টা কাজ কম করলো, আমি কি এটা পরে করাই নিতে পারবো নাকি ওই উইকেন্ডে? করাই নেন, যদি সে রাজি থেকে করাই নেন, সমস্যা নেই। জি ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ওকে। জি মিস্টার রায়হান, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, সরি আপনাকে আমার থামিয়ে দিতে হলো। না না স্যার, ঠিক আছে। না, বলতেছিলাম যে 24-এ বাদ দিয়ে আলাদাভাবে বলতে কি বুঝেছেন? মানে আলাদা কমিটি নিজেদের একটা পদ্ধতি তারা যদি ফলো করে, ঠিক আছে, 24-এর পদ্ধতি ফলো না করে, তাহলেও সেক্ষেত্রে তারা করতে পারে। তারা ধরেন কি করতে পারে, তাদেরকে ডাকতে পারে, ডেকে কথা বলতে পারে, বা যেটা হচ্ছে তারা প্রথমে শোকজ দিয়ে শুরু করতে পারে, এটা তাদের উপরে নির্ভর করবে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এরপরে মিস্টার তানভীর রহমান, আপনি যদি একটু প্রশ্নটা করেন স্যার। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, যদি কোনো অর্গানাইজেশনে ফিমেল এমপ্লয়ি না থাকে, সেই ক্ষেত্রে কমিটি গঠন করার ক্ষেত্রে কি করা যেতে পারে? ফিমেল এমপ্লয়ি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মালিকের কোনো ডিরেক্টর আছে কিনা ফিমেল, তাদের মাধ্যমে এটা ম্যানেজ করার চেষ্টা করুন। আর একান্তই যদি না থাকে, তখন মেইল দিয়ে করবেন, করে, কারণ এটা ওই যে যেটা হয় যে আইনের ক্ষেত্রে যে কথা বলা আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি, যখন আপনার কোনো রাস্তা থাকে না তখন তো একটা রাস্তা প্রয়োজন হয়, তাই না? সো ওই ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে কি করবেন, আপনি সবাইকে চাইলে পুরুষ দিয়ে করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, আর একটা বিষয় হচ্ছে, কোন দোষীকে শোকজ দেওয়ার পরে সে যদি দোষ স্বীকার করে নেয়, সে যদি রিপ্লাই দেয় লেটার দিয়ে যে আমি আমার দোষটা স্বীকার করে নিলাম, আমি এই দোষী ছিলাম, আমি এই অপরাধটা করেছি, তো সেক্ষেত্রেও কি তার জন্য কমিটি গঠন করতে হবে নাকি তখনই সেটা ডিসমিস করে যাওয়া যাবে, তাকে পানিশমেন্ট দেওয়া যাবে? একজন সে যদি দোষ স্বীকার করে নেয়, তাকে তদন্ত করা ছাড়া কোনো শাস্তি দেওয়া যাবে না। আগে তদন্ত করবেন, তারপরে তাকে শাস্তি দিবেন। ওকে ওকে, মানে তদন্ত করতেই হবে? জি, বাধ্যতামূলক করতেই হবে। আর যদি আরেকটা ভাইয়া বলেছিলেন যে যদি কাউকে শোকজ দেওয়ার পরও রেসপন্স না করে, তদন্ত প্রতিনিধি চাওয়ার পরও রেসপন্স না করে, তাহলে তাকে আমরা দেন চিঠির মাধ্যমে ডিসমিস করতে পারি, তাই তো? হ্যাঁ, চিঠির মাধ্যমে ডিসমিস করতে পারি। থ্যাংক ইউ। তদন্তের পরে যদি সে না আসে, তখন তাকে যেটা করবেন, প্রথমত তাকে যদি আপনি ডিসমিস করতে চান শেষের দিকে, তাহলে কি করবেন জানেন? এই যে দেখেন, এখানে বলা আছে, যদি কোনো ব্যক্তি তার অভিযোগপত্র না নিতে চায় বা রেসপন্স না করে, তাহলে আমাদের 24-9 অনুসারে
আপনি এই ব্যবস্থাটা করবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে নাইলা হোসেন। আপু আপনার প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাইয়া আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কমিটিটার কথা আমরা বলতেছি হ্যারাসমেন্ট রিলেটেড। সো ভাইয়া ধরেন এ ধরনের কমিটি যদি হচ্ছে আমার অর্গানাইজেশন না থাকে, এবং প্লাস হচ্ছে যদি হচ্ছে এ ধরনের কোনো সিনারিও হয় যে একজন মেল এবং একজন ফিমেল এট এ টাইম একজন আরেকজনের এগেনস্টে কোন ধরনের কমপ্লেন করে, এবং ওটার মধ্যে হচ্ছে হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রিলেটেড যদি কোনো কিছু হয়, অন দ্যাট কেস কি হচ্ছে এইটার কি এটার মধ্যে ইন্টারভেন করার কি কোনো রাইটস নাই? এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের বিষয়ে যদি কিছু ঘটে তাহলে সেটার কোনো ব্যবস্থা করার কোনো বিষয় আছে কিনা? আচ্ছা, প্রথম Yes. বিষয়টা তো আমি আপনাকে বলি, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপটা হচ্ছে পার্সোনাল বিষয়, আমি 1 নম্বরে বলে দিলাম। এটা অফিস আওয়ারের পরে কেউ যদি করে, অফিসিয়াল মোড মানে অফিসিয়াল যে মাইক্রোসফট টিমস আমরা ইউজ করি, তারা যদি সেই টিমস ইউজ করে চ্যাট করে এবং সেটার স্ক্রিনশট সহ যদি হচ্ছে এটার ইমেল করে থাকে, অন দ্যাট কেস। আচ্ছা, যেটা হচ্ছে অফিসিয়াল ইমেইল ইউজ করছে, তাই না? এটা তো একটু ঝামেলা হয়ে গেল আপু। কিন্তু এটা আপনি স্ক্রিনশট নিলেন কিভাবে আপু, আমাকে একটু বলতে পারবেন? এটা হচ্ছে তারা টিমস ইউজ করে দুজন হচ্ছে চ্যাট করতো, ঠিক আছে, এবং পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে আমার মানে আইডিয়া, যখন তাদের মধ্যে হচ্ছে পার্সোনাল কোনো প্রবলেম হলো তখনই হচ্ছে একজন আরেকজনের যেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে স্ক্রিনশট গুলো আছে সেগুলা নিয়ে দুজন পাল্টাপাল্টি দুজনের এগেনস্টে এইটারে কমপ্লেন করছে, এইটারে ইমেল করছে আমাদের কাছে, এবং যেটার ইন্টারভাল পিরিয়ডটা হচ্ছে 2 days এর আগে পরে দুজনই। আচ্ছা আপু, তাহলে এটা একটা বিষয় আছে আপু, যেটা হচ্ছে যৌন হয়রানির যেহেতু বিষয়টা একজন আরেকজনকে বুলিং করেছে পরবর্তীতে, তো এইটা আপনি যৌন হয়রানির মধ্যে ফেলতে পারবেন না। জি, পারবেন আপনি ফেলতে। ওকে। জি। আর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া রিমুভাল আর ডিসমিসাল নিয়ে, যদিও আপনি ডিসকাস করবেন কিনা মানে আর আমি নট শিওর, সেটা হচ্ছে ভাইয়া রিমুভাল এবং ডিসমিসাল এই দুটার ক্ষেত্রে তো হচ্ছে এমপ্লয়িকে হচ্ছে তার প্রভিডেন্ট ফান্ডের যে তার যদি বোথ কন্ট্রিবিউশন থাকে সেটা আমার পেমেন্ট করতে তো কোনো প্রবলেম নেই। জি, প্রভিডেন্ট ফান্ডের বোথ কন্ট্রিবিউশন পার্ট তো পেমেন্টের ক্ষেত্রে তো কোনো না, এটা কোনো সমস্যা নেই। যদি তারা ডিসমিসাল হয়, আমাদের ধারা 29 শ্রম আইনের ধারা 29-এ এটা বলে দেয়া আছে, বুঝতে পেরেছেন? এই যে এটা পুরো জিনিসটা কি করা আছে, সুন্দর করে বলে দেয়া আছে। ওকে। এবং গ্র্যাচুইটির ক্ষেত্রে কি ভাইয়া কোনো ধরনের কি এ ধরনের অব্লিগেশন আছে যে গ্র্যাচুইটির অ্যামাউন্ট পাবে না বা কিছু? গ্র্যাচুইটির অ্যামাউন্টটা পাবে না, না, যদি ডিসমিসাল হয় তাহলে গ্র্যাচুইটি পাবে না আপু। ডিসমিসাল বা রিমুভাল হলে গ্র্যাচুইটি পাওয়া যায় না আপু। ঠিক, এটা কি ডিসমিসাল এবং রিমুভাল বোথ ক্ষেত্রে গ্র্যাচুইটি পাবে না? জি, দুইটার ক্ষেত্রেই গ্র্যাচুইটি পাওয়া যায় না। ডিসমিসাল এবং রিমুভালের ক্ষেত্রে এমপ্লয়ি গ্র্যাচুইটি পাবে না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে স্যার সরি ইন্টারাপ্ট করার জন্য, সেটা হচ্ছে আমি ছোট্ট একটা কোশ্চেন করবো। জি, বিশিষ্ট যে যে ইয়াটা হবে, কমিটিটা হবে, এখানে তো 5 সদস্য বিশিষ্ট বেশিও হতে পারে। না, 500 বেশি হবে না ভাইয়া। ওকে ওকে, এখানে যদি যেখানে আমি দেখেছি কোন অর্গানাইজেশনে, সেখানে তারা এই যে বাইরে থেকে 2 জন হায়ার করতে হবে বা রিক্রুট করতে হবে, তারা সেই বাইরে থেকে 2 জন রিক্রুট না করে তাদের অর্গানাইজেশন থেকেই টপ লেভেল এমপ্লয়িকে তারা কমিটিতে ঢুকিয়েছে। হবে না, কোনোভাবে এটা কার্যকরী হবে না, বেআইনি হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মিস্টার তন্ময় সাহা, আপনার প্রশ্ন করেন প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া বেসিক্যালি আমি একটু কনফিউজ একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে হয়রানি, বৈষম্য আর হচ্ছে সহিংসতার ক্ষেত্রে আমরা এই ধরনের কমিটি গঠন করবো উইথ এক্সটার্নাল মেম্বার্স। আর আমি যতটুকু আমার মনে আছে সম্ভবত এই লাস্ট অ্যামেন্ডমেন্টের আগে এটা শুধুমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসেই এই ধরনের একটা কমিটি ফর্মের গাইডলাইন ছিল আর কি। তো সেই ক্ষেত্রে বাড়ানো হয়েছে, আরো তিনটা বিষয় এটার সঙ্গে অ্যাড করা হয়েছে। ওকে, আমার কোশ্চেনটা হচ্ছে যদি কোনো ডিসক্রিমিনেটরি কোনো ইস্যু অর্গানাইজেশনের কোনো এমপ্লয়িকে মানে কমপ্লেন রেজ করলো, সে ফিল করলো যে সে ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে যে কোনো একটা অ্যাসেসমেন্ট বা কোনো একটা জায়গাতে, তো ওইটা কি এইচআর মানে কি বলে ডিল করতে না পারবে না, সেটাকে ফরওয়ার্ড করে দিতে হবে এক্সটার্নাল মেম্বারের কাছে, এরকম কি কিছু বলা হচ্ছে?
বুঝি নাই। লেটস কোন একটা এমপ্লয়ি ফর্মালি কমপ্লেইন করলো যে সে কোন একটা অ্যাসেসমেন্টে বা তার ডিপার্টমেন্টে বা তার উইং এর মধ্যে কোথাও থেকে সে ম্যানেজমেন্ট তরফ থেকে অথবা তার টিম লিডারের তরফ থেকে সে একটা ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে কোনো একটা ক্ষেত্রে, ঠিক আছে? তো সে সেটা এইচআর কে জানালো, বা এইচআর কে এখন থেকে কনসিডারিং দ্য লেটেস্ট অ্যামেন্ডমেন্ট এটাকে ফরওয়ার্ড করে দিতে হবে ওই কমিটির কাছে, এই 5 মেম্বার্স এর কমিটির কাছে। ব্যাপারটা কি এরকম বলা হচ্ছে? হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা ঘটে ভাইয়া, ঠিক আছে, বৈষম্যের ঘটনা ঘটে, তাহলে এটা এইচআর, স্বাভাবিকত সবাই এইচআর কেই চেনে, এইচআর কে এটা জানাবে। যদি তারা চায় সরাসরি কমিটির কাছে আসতে, তাও তারা আসতে পারে। তো যে কোনো ভাবে তারা যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে যেটা করবে, এই কমিটিটা এটা নিয়ে কাজ শুরু করবে, এবং এটার বিষয়ে এইচআর কোনো প্রকার ইন্টারফেয়ারেন্স করতে পারবে না, বা ইন্টারনাল অর্গানাইজেশন অন্য কেউ এটাতে ইন্টারফেয়ারেন্স করতে পারবে না। এই 2 জন সদস্য বাহিরের থাকবে এবং বাকি 3 জন থাকবে হচ্ছে অর্গানাইজেশন, এবং এরা এটা তদন্ত করে তারা এটা একটা রিপোর্ট দিবে মালিককে যে ঘটনাটা সত্য কি মিথ্যা। যদি সত্য হয় তার মালিক সেই অনুযায়ী ব্যবস্থা নেবে, এবং ব্যবস্থা নিতে গেলে আপনাকে তো আমি বলেছি যে 9টা বিষয় আছে। ফাইন, মানে যেটা 9টা আসে আর কি, যে বিষয়তে মানে কোশ্চেনটা করার একটাই কারণ যে ইউজুয়ালি এই সব কেস গুলোতে আমাদের এই কর্পোরেট এইচআর ডিপার্টমেন্টের পাশাপাশি এমপ্লয়ি রিলেশনস এর ফাংশন থাকে আর কি। নেই ভাইয়া, কারণ বিষয়টা বলা আছে কি, দেখেন এই দেখেন আপনি এখানে যদি আপনি 332 এর পথে যান, 332 এর পথে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন, এই যে 332 এর পথে যান, তাহলে সেক্ষেত্রে এখানে দেখবেন যে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রত্যেক মালিক সংশ্লিষ্ট ক্ষেত্রে বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ তদন্তের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করবে, এবং উক্ত কমিটিতে 5 সদস্য থাকিবে, যেখানে প্রতিষ্ঠানের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ নারী প্রতিনিধি থাকিবে, এবং প্রধান হবেন একজন নারী, এবং কমিটিতে 2 জন সদস্য জেন্ডার ও যৌন নির্যাতনের বিষয়ে কাজ করেন এমন প্রতিষ্ঠান হইতে থাকিবে। এই যে এখানে এভাবে করে বলে দেয়া আছে। বুঝতে পেরেছি, কারণ এটা আসলে একটা র্যাডিক্যাল চেঞ্জ মনে হলো আমার জন্য, কারণ আগে এই ধরনের এমপ্লয়ি রিলেশনস ফাংশন এগুলো ডিল করতো, এখন তো তাহলে এক্সটার্নাল পার্টি, এক্সটার্নাল মেম্বার দিয়ে কমিটি ফর্ম করে কাজ করতে হবে। জি জি, ওকে, থ্যাংক ইউ। মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে জুনিয়রকে দিয়ে কখনোই সিনিয়রের বিচার করা যাবে না। ভাইয়া এই ক্ষেত্রে ডেফিনেটলি সিনিয়র জুনিয়রটা মেনটেন হবে ইন টার্মস অফ ডেজিগনেশন, রাইট? জি, ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার আজকে কি আর কোনো স্লাইড পড়াবেন? না, পড়াবো স্লাইড ভাই, স্লাইড পড়াইতে হবে, কারণ আমি আবার প্রশ্নগুলো না নিলে ওনারা আবার পরে বলবে যে ভাই এটা শোনেন, আমরা আসলে ট্রেনাররা একটা বিপদে আছি, বুঝতে পারছেন? বিপদে কিভাবে, আপনারা যারা ট্রেনিং পার্টিসিপেট করেন, ওনারা এখন যেটা হয় বাংলাদেশে অনেক ট্রেনার অনেক জন অনেক দিক থেকে করায়, ওনারা একটা জিনিস কমন কমপ্লেইন আমি যেটা দেখি সেটা হচ্ছে ওনারা বলেন ভাই ট্রেনাররা প্রশ্ন করতে দেয় না। ট্রেনাররা কি করে, তার মতো করে শুধু স্লাইড পড়ায়, মুখস্থ কথা বলতে থাকে, বইলা সে চলে যায়। এই একটা অভিযোগ। আর একটা আমার ক্ষেত্রে যেটা অভিযোগ, আমি সবার ক্ষেত্রে এই অভিযোগটা আমার ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে যে তমল ভাই আপনি প্রশ্ন করার অনেক সুযোগ দেন, এবং মানুষ প্রশ্ন করতেই থাকে, আমরা কিছু শিখতে পারি না তেমন ভাবে। কিন্তু এখন সমস্যাটা যেটা হচ্ছে ভাই, যে লোকটা প্রশ্ন করে সেও তো আসলে বিষয়টা বুঝতেছে না বলে সে প্রশ্ন করে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি, আমি পড়ে গেছি সমস্যাটা এখানে, কারণ ধরেন আমি এই টপিকটা আপনাকে পড়ালাম, এরপরে আমি আর একটা টপিকে যদি চলে যাই, তাহলে এই বিষয়ে যে আপনি কোন জিনিসটা বোঝেন নাই এটা তো আমি বুঝতে পারবো না। এরপরে যখন আমি শেষে যখন প্রশ্ন করার সুযোগ দিব, তখন দেখবেন কি যে সবাই এলোমেলো প্রশ্ন করতেছে, এলোমেলো প্রশ্ন করে ওই আসল বিষয়গুলো যে মিস করেছে সে আসলে আর ওটা প্রশ্নটা করতে পারবে না। এই জন্য আমি টপিক ওয়াইজ ধরে প্রশ্ন করার সুযোগ দিই। কিন্তু এখন সমস্যা হচ্ছে গিয়ে, আমি যদি এখন আপনাদের সবাইকে কথা বলার সুযোগ দেই, অর্ধেক লোক বলবেন না ভাই আপনি যে স্টাইলে আগাচ্ছেন এইটাই আমাদের জন্য ভালো, আর অর্ধেক লোক বলবে যে ভাই এই যে আপনি যে প্রশ্ন করতে দেন এটা ভালো না, আমার জন্য আপনি ইউনিভার্সিটি স্টাইলে যেভাবে পড়াইতো ওইটাই ভাই ভালো। এখন ভাই আমরা পড়ে গেছি সমস্যায়, কারণ আমি যেটা করতে পারি না, আমি ডেফিনেটলি আপনার সঙ্গে মিসবিহেভ করতে পারি না, আমি ডেফিনেটলি আমার সিদ্ধান্ত আপনাদের গায়ের উপরে চাপিয়ে দিতে পারি না। কিন্তু আমি যেটা পারি সেটা হচ্ছে আমি সবাইকে শেখানোর চেষ্টা করতে পারি। কিন্তু এখন আমি পড়ে গেছি বিপদে, যে কেউ বলে ভাই প্রশ্ন ভালো, কেউ বলে যে না ভাই আপনি শুধু পড়াবেন। এখন আবার কিছু পার্টিসিপেন্টেরও কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে তারা ধরেন প্রশ্ন শুরু করলে এক জিনিস পেঁচাতে 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 লাটিমের মতো, মানে ওইটা আর শেষ হয় না। এখন বিষয়টা হচ্ছে কি,
যে আমরা পড়ে যাই সমস্যা। আমি তো ট্রেনার ভাই, আমাকে বুঝতে হবে যে আমার স্টুডেন্টটা শিখতেছে কিনা, কারণ এইভাবে করে তো আমি 15,000 লোককে অলরেডি ট্রেনিং করিয়েছি, কিন্তু করিয়েছিস ঠিকই, কিন্তু কমপ্লেইন আছে। কমপ্লেইন ওই যে অর্ধেক লোকের কমপ্লেইন যে ভাই আপনি সেশনের মধ্যে খালি প্রশ্নই করে, আপনি কি পড়াতেই পারেন না, তাহলে আমরা কি শিখবো? আবার আর এক শ্রেণী আর এক অর্ধেক লোক প্রশ্ন করে যে বলে যে ভাই আপনি প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দেন, এটা ভালো। এখন এই পড়েছি এক সমস্যায়। ওই দিন এক ভদ্রমহিলা উনি প্রশ্ন করতে চেয়েছেন সিরিয়াল ছাড়া, আমি ওনাকে নিষেধ করছি যে ম্যাডাম আপনি প্রশ্নটা একটু সিরিয়ালের পরে করেন অথবা সিরিয়াল মেনটেন করে তারপরে করেন। উনি বোধহয় রাগ করেছে। ভদ্রমহিলাকে আমি আর খুঁজেও পাচ্ছি না যে ওনার কাছে অ্যাপোলোজাইজ করবো বা ওনাকে বলবো যে ম্যাডাম আপনি আমাকে প্রশ্নটা করেন, কিন্তু ভদ্রমহিলা ট্রেনিং ও অ্যাটেন্ড করে না। আমি বললাম না বিপদে। এই ভদ্রমহিলা ডেফিনেটলি উনি কি করবে, উনি বলবে যে ভাই উনি তো ডমিনেটিং, উনি ট্রেনিং এর মধ্যে আমাকে এই কথা বলেছে, কিন্তু আদৌ তো আমার তো কোনো দোষ নেই। কারণ আমি যদি সিরিয়াল ছাড়া যদি করতে থাকি তাহলে কি করে একজন ওই যে সুতায় পেঁচাতে থাকে, একজন দুইজন তিনজন চারজন, ওর জন্য আর বাকিরা প্রশ্ন করতে পারেনি। সো এই জন্য হচ্ছে কি এখন আমি বাধ্য, আমরা আসলে একটা বিপদে পড়ে গেছি যে ভাই ট্রেনিংটা আসলে কিভাবে চালাবো এটাই বুঝতে পারি না। বুঝতে পারছেন? সো আপনারা মাইন্ড করেন কিছু, কিন্তু আমি কিছু বলতে পারি না, আমি কি করবো বলেন? আচ্ছা, মাকসুদ আলম আমিন সাহেব, আপনি একটা প্রশ্ন করেন। মাকসুদুল আমিন। জি স্যার, ধন্যবাদ। আপনি স্যার ওই যে একটা ইয়ে করিয়েছেন যে প্রসিডিউর অফ পানিশমেন্ট, হ্যাঁ, এখান থেকে যখন আমরা লোয়ার গ্রেডে মানে নামা দেব কর্মীকে, তখন কি সাপোজ আমি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছি, সাপোজ এখন আমাকে পানিশমেন্ট হিসেবে লোয়ার গ্রেডে অফিসার র্যাঙ্কে নামা দিল, তখন 1 বছর এটার মেয়াদ থাকবে, তখন কি আমি আবার 1 বছর পর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চলে আসতে পারবেন? জি। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা যখন এক্সটার্নাল কমিটি করব, 2 জন এক্সটার্নাল নিব, আমি কি এর বাইরে থেকে আরো মানে 3 জন নিতে পারবো? আরো বাইরে থেকে মানে আরো একজন মানে এক্সটার্নাল মেম্বারকে আমি 3 জন নিতে পারবো? এক্সটার্নাল লোক 3 জন নিতে পারবেন? জি জি জি, আপনি বলেছেন 2 জন। আইনে যা বলা আছে ওইটা অতটুকুই পারবেন ভাই, এর বেশি পারবেন না। আচ্ছা, এটা আরেকটা বিষয়, আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন এই ইনকোয়ারিটা করব, এটার মেয়াদটা আপনি বলেছেন প্রথম হচ্ছে 30 দিনের মধ্যে এটার প্রসেসটা কমপ্লিট করতে হবে, শোকজ বা ইনকোয়ারি। তারপরে যদি সময় লাগে আরো 30 দিন, মানে টোটাল 60 দিন। কিন্তু 120 দিনের মধ্যে টোটাল মানে লেটার ইস্যু পর্যন্ত মানে পানিশমেন্ট 120 দিনের মধ্যে শেষ করবেন। জি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, আর এরপরে মিস্টার তহিদুল ইসলাম, আপনি একটু প্রশ্নটা করেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার প্রশ্নটা হলো খুব সিম্পল স্যার, এই যে ম্যানেজমেন্ট কমিটির কথা যেটা বললেন, সেটা হলো এটা কোনো টাইম লিমিটেশন আছে কিনা, যে আমি কমপ্লেইন করতে হবে এই কয়দিনের মধ্যে, এমন কিছু টাইম লিমিটেশন কি আছে কিনা? টাইম লিমিটেশন আছে কিনা? জি 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 জি। আচ্ছা, টাইম লিমিটেশন কোনটা, কোন কমপ্লেইনটা স্যার? এই যে অ্যান্টি হ্যারাসমেন্ট বা এই যে বই আচ্ছা, অ্যান্টি হ্যারাসমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে কথাটা বলা আছে এটার ক্ষেত্রে একটা টাইম বাইন্ডিংস আছে। এটা টাইম বাইন্ডিংসটা বেসিক্যালি আমাদের 2008 সালে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের যদি মনে পড়ে। যেটা হয় যে আমাদের পরিমল নামের একজন শিক্ষক ছিলেন ভিকারুন্নেসা নূন স্কুলের। এই ভিকারুন্নেসা নূন স্কুলের পরিমল বাবু একটা ছাত্রীকে সে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছিল, এবং এই সেক্সুয়াল অ্যাসল্টের পরে আমাদের বাংলাদেশের কিছু যেটা হচ্ছে যে একটা এন্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, জি, আমাদের বাংলাদেশের কিছু নারীবাদী সংগঠন মহামান্য হাইকোর্ট বিভাগে একটা করে, রিট পিটিশন সাবমিট করে, এবং রিট পিটিশনের সঙ্গে তখন মহামান্য হাইকোর্ট বিভাগ একটা নীতিমালা পাশ করে দেয়। এবং ওই নীতিমালাটা হচ্ছে এই নীতিমালাটা আপনি যেটা এখন স্ক্রিনে দেখছেন, এবং এখানে বলা আছে যে যৌন হয়রানির বিষয়ে, কোন যৌন হয়রানি সংক্রান্ত বিষয় 30 কার্য দিবসের মধ্যে কি করতে হবে, এইটা কে জানাতে হবে। বেসিক্যালি এই কমিটির কাছে এই অভিযোগটা পৌঁছাতে হবে, বুঝতে পেরেছেন? সো এটার একটা বাইন্ডিংস এই যে এখানে আপনার সামনেই আছে, দেখেন, আপনি পড়ে দেখতে পারেন চাইলে, যে 30 কার্য দিবসের মধ্যে যেটা হবে যে এটা আপনাকে যেটা হবে যে ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আরেকটা প্রশ্ন হলো স্যার, ওই যে
আরেকটা কমিটির কথা বললেন, ইনকোয়ারি কমিটি, যেটা এমনি সাধারণভাবে যদি কোনো ধরনের ইনকোয়ারি হয়, এক্ষেত্রে আপনি বললেন 60 ডেজ মধ্যে প্রসিডিউরটা শেষ করতে হবে। এক্ষেত্রে 60 ডেজ এর মধ্যে যদি প্রসিডিউর শেষ না হয়, সেই ক্ষেত্রে কি তার মধ্যে যে কমপ্লেনটা আনা হয়েছে বা এই ক্ষেত্রে কি এটা কি থাকে, মানে ভ্যালিড থাকবে নাকি একদম বাতিল হয়ে যাবে? 60 ডেজ এর মধ্যে কি হয়েছে বুঝতে পারিনি। যদি আমি 60 ডেজ এর মধ্যে মানে প্রসিডিউরটা শেষ না হয়, হ্যাঁ আমি শাস্তি দিতে পারলাম না বা ইনকোয়ারি শেষ করতে পারলাম না, সেই ক্ষেত্রে কি ওই অভিযোগটা থাকবে? 60 ডেজ এর মধ্যে যদি ওই এই কাজটা শেষ না হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তিটা যদি না দেওয়া যায়, তাহলে সেটা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কিনা সেটা যাবে কিনা? হ্যাঁ, জি জি জি, কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, যাবে না। শেষ, ওটা বাতিল হয়ে যাবে। জি জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মিস্টার মারুফুল হোসেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার প্রশ্নটা অল্প একটু ছোট, আমি একটু 1 মিনিট। আমার ফ্লোর থেকে সুপারভাইজার বা লাইন সেফ একটা অপারেটরের বিরুদ্ধে একটা লিখিত মানে ডিসচার্জ কাজে কাপে আর কি গাফিলতি। সো আমি তাকে অপারেটরকে শোকজ দিলাম, শোকজ দেওয়ার পরে অপারেটর আমাকে অ্যান্সার দিলো, রিপ্লাই দেওয়ার পরে আমি তার রিপ্লাইতে সন্তুষ্ট। এখন সন্তুষ্ট হলে আমি কি এই জায়গায় কি আমার প্রসেসটা মানে শেষ করতে পারবো কিনা? সন্তুষ্ট যদি হন তাহলে আপনি এটাকে মুক্তি দিবেন, তাই তো? জি জি। না, যদি মুক্তি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে শেষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাকে কোনো লেটার দিয়ে বলতে হবে? হ্যাঁ, অবশ্যই লেটার দিয়ে বলতে হবে। কোথায় বলা আছে ভাই এই কথা? এই যে আমি যে কথাটা বলতেছি আপনাকে, তাই না? এটা তো আমার মন গড়া কথাও হতে পারে, তাই না? কিন্তু বেসিক্যালি এটা আমাদের বিধিমালায় যে সংশোধনী আসছে সেখানে সুন্দর করে বলে দেয়া আছে, যদি আপনি সন্তুষ্ট হন, না এটা সংশোধনী আসেন, এটা আগে থেকেই ছিল, সরি, যেটা হচ্ছে এখানে বলা আছে সন্তোষজনক হইলে অভিযোগ নিষ্পত্তি হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং বিষয়টি শ্রমিকের পরবর্তী চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলিবে না। তো আপনি যখন তার ইয়েটা হবে যে আপনি সন্তুষ্ট হয়েছেন, সেটা তাকে লিখিতভাবে জানাতে হবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ মৌখিকভাবে জানালে কিন্তু হবে না, অবশ্যই লিখিতভাবে জানাবেন এবং এটা তার পরবর্তী চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তারপরে যেটা হচ্ছে, হ্যাঁ লাস্টে আমি আছি। জি উমামা আপু বলেন। যে আমার প্রথম কোশ্চেন হচ্ছে, চাকরি ছেড়ে দেওয়ার পরে কোনো মেয়ে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেইন করে, সেক্ষেত্রে কি ডিসিপ্লিনারি প্রসিডিওর হবে? মানে প্রসিডিওরটা কি হবে? যেটা হচ্ছে, ধরেন একজন মানে ফ্যাক্টরিতে থাকা অবস্থায় সে ভয় পাচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেইন করতে, হয়তো বা তার সুপারভাইজার বা লাইন চিফের বিরুদ্ধে, এখন ছেড়ে যাওয়ার পরে সে এই কমপ্লেইনটা করলো ফ্যাক্টরিতে, তখন কি হবে? এটা পার হয়ে যাবে, কারণ 30 কার্য দিবসের মধ্যে তাকে করতে হবে এটা। এই যে এখানে বলা আছে 30 কার্য দিবসের মধ্যে তাকে অভিযোগ পেশ করতে হবে কমিটির কাছে। আচ্ছা, 30 কার্য দিবসের মধ্যে? ও আচ্ছা, ঘটনা ঘটার 30 কার্য দিবসের মধ্যে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, যৌন হয়রানি অন্যগুলোর কি? জি জি জি, যৌন হয়রানির কথাই আমি বলেছি ভাইয়া। লে অফ চলাকালীন সময়ে যদি ডিসিপ্লিনারি প্রসিডিওর হবে কিনা কোনো কমপ্লেইনের বেসিসে? ভাইয়া, ডিসিপ্লিনারি লে অফ চলাকালে ডিসিপ্লিনারি প্রসিডিওর করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। প্রতিষ্ঠান বন্ধ তার মানে কি আপনার কার্যক্রম বন্ধ তা তো? আচ্ছা ভাই, আপনি একটা জায়গায় বলছেন যে সবসময় সিনিয়র হতে হবে এবং এটা খুবই লজিক্যাল যে সমান পর্যায়ে। তো সিনিয়র বিরুদ্ধে যদি কমপ্লেইন থাকে তাহলে সেক্ষেত্রে কে শোকজ দেবে, কে সেখানে তদন্ত করবে? এবং বোর্ড, এমডি এবং বোর্ড ব্যবস্থা নেবে তখন। আচ্ছা, আর হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে খোরাকি ভাতা, যেটা আর কি তদন্ত চলাকালীন সময়ে খোরাকি ভাতার কথা বলা আছে। তো এক্ষেত্রে যদি এমন হয় যে তদন্ত চলাকালীন সময়ে খোরাকি ভাতা দিল কিন্তু প্রমাণিত হলো সে নির্দোষ, তখন কি এরিয়ার পাবে সে? বুঝি নাই, আবার বলেন তো। মানে সে তো তাহলে কম টাকা পাচ্ছে, তাই না? তদন্ত চলাকালীন সময়ে যে খোরাকি ভাতা, এটা তো তার মেইন স্যালারি থেকে কমই থাকে, তাই না? তো এখন সে নির্দোষ যখন প্রমাণ হলো, হচ্ছে এরিয়ার হিসেবে দিয়ে দিবে কিনা ওই টাকাগুলো? দিয়ে দিবে, জি। আচ্ছা, আর একটা, সেটা হচ্ছে ভাইয়া সিসিটিভিতে দেখা গেল লোকটা দোষ করছে এবং সে স্বীকারও করলো, সেক্ষেত্রেও যদি তাকে শাস্তি দিতে হয়, তাও কি ডিসিপ্লিনারি প্রসিডিওরে মেইনটেইন করতে হবে? তদন্ত কমিটি গঠন করা, সবকিছু? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের নিয়মটাই এইটা যে তদন্তবিহীন, অর্থাৎ কোনো ব্যক্তির বক্তব্য না শুনে তাকে কোনো অবস্থাতেই শাস্তি দেওয়া যাবে না। না, সে যদি এইচআর, এই কোশ্চেনটা আমরা প্যারিফ্রেজ করি, এইচআরে এসেও বলে দিল যে হ্যাঁ আমি করেছি, তারপরেও কি করতে হবে? কি বুঝি নাই।
মানে একটা চুরির কথাই ধরলাম, সিসি ফুটেজে পাওয়াও গেল এবং এইচআরে এসে সে দোষ স্বীকারও করলো, তারপরেও যদি তাকে পানিশমেন্ট দিতে হয় তাহলেও কি ডিসিপ্লিনারি প্রসিডিওর মানতে হবে, মানে নিয়ম মানতে হবে? আমি আপনাকে বলি আপু, এই যে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের শ্রম আইনের 24-1 যদি আপনি পড়েন তাহলে লেখা আছে ধারা 23-এর অধীন কোন শ্রমিকের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করা যাইবে না যদি না এই যে এখানে 5টা প্রসেস আছে, এই 5টা প্রসেস যদি পূর্ণ না হয়। তাহলে আপনাকে যেটা হচ্ছে যে কোনো অভিযোগ কারো বিরুদ্ধে আসলে আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে, যে তার বক্তব্য শুনতে হবে এবং তাকে সুযোগ দিতে হবে বলার যে ভাই কেন আমি এটা করেছি। দেখবেন এমন হইতে পারে না যে একটা অপরাধ সে তার বসের ইয়ের কারণে করেছে, ইনস্ট্রাকশনের কারণে করেছে, কিন্তু তার বস তাকে বলছে তুমি বলবা যে আমি এই কাজটা করেছি, সে তখন জায়গায় তাকে শোকজ দেওয়া হলো, তখন সে ভয়ে তখন কি করলো, উত্তর দিল যে আমি এটা করেছি। কিন্তু আইন বলেছে যে তাকে শুনানির সুযোগ দিবা, যে কেন সে করেছে সেটা তদন্ত করবা। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি জানেন, আমি আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি আপু, আমি খুব রিসেন্ট একটা মার্ডারের ঘটনা বলি। কালিয়াকৈরে দেখবেন যে একই পরিবারের মা, মেয়ে এবং ভাই 3 জন খুন হয়। ওই খুনে কি করে যে একটা ছেলে ওই মেয়েটাকে পছন্দ করত এবং ওই যে মেয়েটা খুন হয়ে মানে প্রবাসী স্ত্রী, তার মেয়ে এবং তার ছেলে খুন হওয়ার পরে ওই ছেলেটা যখন অ্যারেস্টেড হয় পুলিশের দ্বারা, সে বলে যে খুনটা আমি একা করেছি, এই 3 জনকে মেরেছি। কিন্তু ছেলেটার বয়স ছিল হচ্ছে 17 বছর। 17 বছরের ছেলের পক্ষে কিন্তু 3 জনকে মার্ডার করা সম্ভব না। কিন্তু মজার বিষয় জানেন যে এইটা ছিল একটা ডাকাতির ঘটনা, এবং ডাকাতির ঘটনা ঘটাতে গিয়ে ওই ছেলের বাবা, ভাই এবং চাচা 3 জন এটা, এবং ওই ছেলেটাও জড়িত। কিন্তু সেটা হচ্ছে গিয়ে যে বাবা, ভাই এবং চাচা তাকে আশ্বস্ত করছে যদি স্বীকারোক্তি দাও খুন করছো তাহলে যেটা হবে যে তোমারে আমরা জমি টমি বিক্রি করে তোমাকে আমরা বের করে আনবো। কিন্তু তুমি 18 নিচে আর তুমি যদি কি করো যে স্বীকার না, তুমি যদি আমাদের কথা বলে দাও তাহলে যেটা হবে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের 4 জনেরই ফাঁসি হয়ে যাবে। তখন ওই ছেলে কি করছে, বুদ্ধি করে সে পুলিশকে বলছে যে আমি একা খুন করছি। কিন্তু পরবর্তীতে এভিডেন্স ঘাটতে গিয়ে এখানে ওই চাচা, ভাই এবং অন্যদের ডিএনএ পাওয়া গেল। ডিএনএ পাওয়ার পরে পুলিশ কি করলো, চার্জশিট দিল ওই 4 জনের নামে এবং 4 জনকে কি করলো, অ্যারেস্ট করলো। সো এরকমের ঘটনা যে অর্গানাইজেশনে ঘটবে না তা কিন্তু না, এটা কিন্তু রহরহ ঘটছে। সো এই জন্য আসলে আইনের নিয়মটাই হচ্ছে যে আপনাকে কি করতে হবে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস আপনার 100% মেনটেইনড হইতে হবে। বুঝতে পেরেছেন আপু? জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। শুভা তাবিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অনেকগুলো কোশ্চেন ছিল আসলে। আমি প্রথম শুরু করব, অপসারণটা কি? অপসারণ বলতে কি বোঝায় আসলে? আচ্ছা, অপসারণ হচ্ছে আচ্ছা, আপনারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আরো টপিক পড়াবেন কিনা, আমি আসলে আজকে আর টপিক পড়াবো না, আর আজকে আমি ঠিক 10:30টায় শেষ করে দিব। আপনারা যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন, আমি এই প্রশ্ন কয়টা নিয়ে আমি আজকের জন্য শেষ করব। হ্যাঁ জি, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে অপসারণ জিনিসটা কি? অপসারণ জিনিসটা হচ্ছে যে খুবই সিম্পল, যেটা হবে যে আপনি একজন এমপ্লয়িকে যখন সে দেখবেন যে অপরাধ করেছে, অপরাধ করার পরে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, প্রমাণিত হলে সেক্ষেত্রে যেটা হবে তাকে 2টা মেজর শাস্তি দেওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে ডিসমিসাল এবং একটা হচ্ছে রিমুভাল। 2টার ক্ষেত্রেই তার চাকরি চলে যায়। একটা করলে সে শাস্তি পেলে সে টাকা পায় না, আর একটা করলে সে টাকা পায়। ঠিক আছে? সো ডিসমিসালটা হচ্ছে তার চাকরি চলে যাওয়া, রিমুভালও তার চাকরি চলে যাওয়া। কিন্তু সে যদি প্রতিষ্ঠানে ভালো কাজ করে থাকে তখন প্রতিষ্ঠান কি করে, তাকে তার চাকরিটা না খেয়ে দিয়ে বরঞ্চ কি করে যে সে তাকে অপসারণ করে দেয়। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছেন কিনা ম্যাডাম? জি, আমি বুঝতে পেরেছি। আর একটা ব্যাপার, জরিমানা আরোপ, এই বিষয়টা কিভাবে নির্ধারণ হয়? আচ্ছা, জরিমানা আরোপটা যেভাবে হয়, একজন ব্যক্তি ধরেন একটা অপরাধ করলো,
তাকে কি করলো যে তার বিরুদ্ধে অপরাধটা প্রমাণিত হলো, তো মালিক এখন কি করলো, তাকে ধরেন ডিসমিসাল করলো না, রিমুভাল করলো না, তখন তাকে জরিমানা করতে পারে। জরিমানাটার নিয়মটা কি? জরিমানাটার নিয়ম হচ্ছে যে জরিমানার ক্ষেত্রে যে বিষয়টা এখানে বলা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে খুব সুন্দর করে জরিমানার কথাটা যেটা বলা আছে সেটা হচ্ছে এরকমের যে আপনাকে আপনার যে বেসিক স্যালারি থাকবে এই বেসিকের 1/10 অংশ টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া যাবে শাস্তি হিসাবে, মানে জরিমানা হিসাবে, এবং সেই জরিমানাটা অবশ্যই সর্বোচ্চ 2 মাস নিতে পারবে। এখন পরিমাণটা ধরেন একজনের বেসিক স্যালারি ধরেন 1 লক্ষ টাকা, সো এটার 10% হচ্ছে গিয়ে আপনার যেটাকে যে পরিমাণটা বলছি আমি 10,000 টাকা। সো এইভাবে সর্বোচ্চ 20,000 টাকা তার কাছ থেকে কর্তন করে রাখা যাবে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি এই পদ্ধতিটা, আর কিছু না। তাহলে কি অপসারণ করলে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি যেটা বললেন এখন, তাহলে যে অপসারণ করলে কি তাকে টাকা দেওয়া হবে না, নাকি নির্দিষ্ট বেসিক যেটা উনি পাবে সেটা শুধু দেওয়া হবে? বুঝি না বেসিক, মানে অপসারণে যেটা বললেন যে তাকে মানে এখানে বলা হয়েছিল যে চাকরি হইতে বরখাস্তর পরিবর্তে লঘু শাস্তি যেটা অপসারণ, এটা বললেন, রিমুভাল যেটা বললেন আপনি, এটার ক্ষেত্রে মানে আরেকবার যদি একটু ক্লিয়ার করতেন। মানে যেটা হয় অর্থাৎ যে শাস্তিটায় তার কি হয় যে কম শাস্তি হয়, অর্থাৎ যেটা হয় সাপোজ চাকরি চলে গেল, এটা তো একদম বড় ধরনের শাস্তি হয়ে গেল, তাই না? তো এখন ধরেন উনি কি করলেন, সাপোজ ধরেন উনি কাজে গাফলতি করেছেন, গাফলতি করে ওনার অফিসের একটা কাগজ হারিয়ে ফেলেছেন, কিন্তু ওই কাগজটা আবার কি করা হয়েছে আরেক জায়গা থেকে পাওয়া গিয়েছে, কিন্তু ওই কাগজটা উনি হারিয়ে ফেলেছেন, ওনার কাছে যে কাগজটা ছিল, এটা তো ডেফিনেটলি অপরাধ। তখন আপনি কি করলেন যে তাকে একটা শাস্তি দিলেন যে তোমাকে তদন্ত করে ওনাকে অপরাধী পাওয়া গেল, পাওয়ার পরে আদেশ দেয়া হলো যে তোমার জরিমানা করা হবে এবং পরবর্তী 2 মাসে তোমার বেতনের 1/10 অংশ হারে কেটে নেওয়া হবে, এই পদ্ধতিতে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। জি আমি বুঝতে পেরেছি। আমার আসলে অনেকগুলো কোশ্চেন ছিল, তো আমি মনে হয় আজকে না করাটা ভালো হবে। না করে ফেলেন আপনি, আচ্ছা ঠিক আছে। আর সাসপেনশনে থাকা অবস্থায় ওনার স্যালারিটা কি হোল্ড করা হবে? আর যদি হোল্ড করা হয় ওনার স্যালারি হোল্ড হবে না, পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। এবং যদিও উনি সাসপেন্ডেড থাকা অবস্থায় যে টাকাটা পাবেন সেটা হচ্ছে তার সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স, শুধু বেসিকের 50% কেটে বাকিটা তাকে দিয়ে দিতে হবে। এই পদ্ধতিটা মেনটেন করতে হবে। জি জি আমি বুঝতে পারছি। আর সাসপেনশনে থাকলে যদি ফেস্টিভ্যাল বোনাস দিবে কিনা, বা যদি এর আগে সময় হয়ে থাকে ফেস্টিভ্যাল বোনাস কি দিবে কিনা? জি আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জি হচ্ছে সরি আমি একটু শেষ করি, সরি খুবই দুঃখিত আমি। যদি হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে যদি এইচআর এর কাছে কোনো অভিযোগ আসে, সেটা যদি আমরা কমিটির কাছে দিতে চাই, তাহলে ওইটা লেটারের মাধ্যমে দিব কিনা, বা লেটারেরটা আসলে কি লেখা থাকবে? বুঝিনি আপু, আবার একটু প্রশ্ন করেন তো, আমি নেটওয়ার্কের জন্য শুনতে পাই। জি এইচআর এর কাছে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো কেস আসে, ওইটা যদি আমরা কমিটির কাছে দিতে চাই, আপনি বলেছিলেন যে কমিটি থাকবে, হ্যাঁ, তাহলে ওই কমিটির কাছে যদি আমরা এটা দিতে চাই, তাহলে এটাও কি লেটারের মাধ্যমে আমরা দিব? যদি লেটারের জি জি থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। জি আর কোনো প্রশ্ন? জি না, আমার কোনো আর কোশ্চেন নেই। জি ওকে স্যার এই হ্যারাসমেন্টের যে রেফারেন্সটা দেখালে এটা কি একটু দেয়া যায়? দেয়া যাবে, অবশ্যই দিব। জি আচ্ছা, এরপরে প্রশ্ন করবেন মিস্টার মনির, আপনি হাত তুলেছিলেন, আপনাকে আমি সময় দিতে যাচ্ছিলাম। মিস্টার মনির, আমি আজকে আর করবো না। আজকে মন খারাপ হয়ে গেল? মন খারাপ করেন না ভাইয়া, বেসিক্যালি এটা পার্ট অফ লাইফ। আপনি হয়তো আমাকে একটু বেশি প্রশ্ন করছিলেন, এটা একটু অন্যদের জন্য বিরক্তির কারণ হচ্ছিল। দুনিয়াটা এরকমই ভাই, মনে আজকে আপনাকে বেশি প্রশ্ন আমি করিনি, অন্য অনেকেই করছে। আমি খুবই সরি ভাই, আমি আসলে খুবই দুঃখিত।
ওনারা হয়তো ওই অন্যদের প্রশ্নের জন্য বিরক্ত হয়েছে আর কি, এটা হচ্ছে বিষয়। সরি আপনার কাছে আপনি কিছু মনে করেন না ভাই, হ্যাঁ। সো এটা পার্ট অফ লাইফ। আপনার মনে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে সারাদিনই আপনি আমার উত্তরগুলো নিতে পারেন। আপনি আমাকে ভয়েসে আপনার প্রশ্নগুলো কইরেন, আমি লাগলে আপনাকে ওখানে উত্তর দিয়ে দেবো, কিন্তু মন খারাপ করা যাবে না ভাই, বুঝতে পেরেছেন? এটাই নিয়ম, এটা